টানা 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শরীফ ওসমান হাদী তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং জুলাইয়ের একজন সংগঠক হিসেবে ভূমিকা পালন করেছেন এবং এরপর সবশেষ যে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য সংসদ প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং এই চলতি মাসে অর্থাৎ 12ই ডিসেম্বর বিজয়নগর এলাকায় রাজধানীর তিনি যখন নির্বাচনী প্রচারণা করছিলেন রোজ শুক্রবার, সে সময় তিনি চলন্ত অবস্থায় তাকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করা হয়। তার মাথায় মূলত গুলি লাগে এবং এই গুলি লাগার পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং সেখানে একটি ছোটোখাটো অস্ত্রোপচার করা হয়, যেহেতু তার বলা হচ্ছিল যে তার ঠিক এই যে কান, সেই কানের এখানে মূলত গুলিটি বিদ্ধ হয় এবং সেখানে বলা হচ্ছিল যে ব্রেন স্টিম, অর্থাৎ গুলিটি এই শরীর ভেদ করে বের হয়ে গেলেও বুলেটের খোসা বা এই ধরনের কিছু একটা অংশ সেটি মস্তিষ্কে রয়ে যায়, অর্থাৎ ডাক্তাররা যেটিকে চিহ্নিত করেছিলেন ব্রেন স্ট্রিম নামে। এবং শরীরে যে সমস্ত অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোকে মূলত নিয়ন্ত্রণ করে ব্রেন স্ট্রিম, সেই অংশে আসলে এই গুলির খোসা বা এই জাতীয় কিছু একটি জিনিস বিদ্ধ অবস্থায় রয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে শরীফ ওসমান হাদীর যে অবস্থা সেটি খুবই সংকটাপন্ন ছিল এবং এরপরে তাকে ঢাকা মেডিকেল কলেজে তাকে এই অপারেশন করার পরে তাকে কিন্তু আমরা এটিও ডক্টররা বলেছে যে তার যেহেতু মস্তিষ্কে চাপ কমানোর জন্য চিকিৎসকরা তার মস্তিষ্কের যে খুলি সেটি খুলে রেখেছিল, অর্থাৎ এবং তার এই চিকিৎসা চলার অবস্থায় তিনি 3 বার তিনি তার হৃদক্রিয়ায় আক্রান্ত হন, অর্থাৎ যেটিকে স্ট্রোক বলা হয়, তিনি স্ট্রোক করেন এই চিকিৎসা অবস্থায়। সেই জায়গা থেকে ডাক্তারদের পক্ষ থেকে তখনই তার যে সংকটাপন্ন অবস্থা সেটি জানানো হয়েছিল এবং এরপর ডাক্তাররা বা তার যে চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন তারা তাদের সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছিলেন, পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছিলেন। এবং আমরা সেদিন দেখেছি এরপর শরীফ ওসমান হাদীকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে, অর্থাৎ যেটি বসুন্ধরায় রেফার কেয়ার হাসপাতাল, সেখানে আরেকটু উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর সেখানে যারা বিশেষজ্ঞ দল রয়েছেন চিকিৎসকদের, তারা আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেখানকার ডাক্তাররাও আসলে শরীফ ওসমান হাদীর যেই শারীরিক অবস্থা সেটি নিয়ে যে খুব বেশি একটা সুসংবাদ দিতে পারছিলেন তেমনটি নয়। তারাও বলছিলেন যে হাদীর অবস্থা সংকটাপন্ন এবং আমরা দেখেছি যে হাদী যখন এই সংকটাপন্ন অবস্থায় তার তৈরি হয় তখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেশবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে, তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং এই যে সংগঠকের মুখপাত্র ছিলেন ইনকলাব মঞ্চের, সেই ইনকলাব মঞ্চের তারা যে সহকর্মীরা, তার সহযোদ্ধারা, তারাও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এবং সবশেষ যখন রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল তখন পরিবার এবং ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য এই আলোচনাটি আসে এবং এরপর যেহেতু তার পরিবারের সদস্যরা রয়েছে সেখানে তাদের সিদ্ধান্তের একটি ব্যাপার রয়েছে, তারা মূলত সিদ্ধান্ত দেন যে তারা আসলে দেশের বাইরে নিতে চান। এরপর আমরা দেখেছি যে 13 তারিখে রাজধানীতে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসে এবং তার পরিবারের সম্মতিক্রমে এবং সরকারের সহায়তায় এবং এখানে যারা চিকিৎসা দিচ্ছিলেন সেই চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে ভর্তি করা হয়। তিনি কিন্তু এতদিন সেখানেই চিকিৎসা ছিলেন, অর্থাৎ এই 13 তারিখ যখন তাকে দুপুর নাগাদ তিনি তাকে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি যেটি বলছিলাম যে সেখানকার জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল এবং এটি কিছুক্ষণ আগেই তার যে মৃত্যুর সংবাদ তার চিকিৎসকরা সেটি নিশ্চিত করেছেন। শরীফ ওসমান হাদী তিনি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বেড়ে ওঠা একজন নেতা। আমরা দেখেছি যে যেহেতু আমরা গণমাধ্যম কর্মী হিসাবে সংবাদ সংগ্রহ করেছি, হাদী যে ইনকলাব মঞ্চটি গড়েছিলেন সেখানে তার ইনকলাব মঞ্চের অনেক প্রোগ্রামে যদি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি সংবাদকর্মী হিসেবে সেখানে যাবার সুযোগ হয়েছে। তার বক্তব্যের বিবৃতিতে মূলত তিনি সবচেয়ে বেশি ফুটে উঠত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত তিনি সবচেয়ে বেশি বক্তব্য দিতেন এবং আমরা দেখেছি যে এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধেও তার একটি সুউচ্চ কণ্ঠস্বর তার সবসময় ছিলেন এবং তিনি যে তার বক্তব্যের বিবৃতিতে এই বিষয়গুলোই মূলত ছিল।
ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য বা এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা রাজনীতিতে নানান সময় বলা হচ্ছিল, বিভিন্ন দলগুলো যখন বিশেষ করে বিএনপি জামায়াতের পক্ষ থেকে কখনো কখনো তাদের মাঠ পর্যায়ের কর্মীরা যখন আওয়ামী লীগ প্রশ্নে শিথিলতা দেখাচ্ছিল বা এই ধরনের আলোচনাও আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম, সেই সব প্রশ্নেও কিন্তু এই দলগুলোর সমালোচনা হাদি করেছেন। আওয়ামী লীগ প্রশ্নে কিংবা যেটি বলছিলাম যে তার মূল যে অ্যাক্টিভিজম বা তার যে রাজনৈতিক কর্মপরিসর, সেই জায়গাটা থেকে মূলত ভারতীয় আধিপত্যবাদ, দিল্লির আধিপত্যবাদ এর বিরুদ্ধেই তিনি তার কণ্ঠ সেটি বলিষ্ঠ একটি কণ্ঠস্বর তিনি ছিলেন। এবং এই জন্য এটিও আসলে ধারণা করা হচ্ছিল যে তিনি তার সহকর্মীরা এই ধারণাটি করছিলেন যে শরীফ ওসমান হাদি যেহেতু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলছেন অনবরত এবং জনমত তিনি সমর্থন আদায় করছেন বা জনমত সমর্থনের চেষ্টা করছেন নেওয়ার জন্য, সেই জায়গা থেকে তার সহকর্মীরা বা সহযোদ্ধারা ধারণা করছেন বা তারা সেটি পরবর্তীতে বক্তব্য বিবৃতিও দিয়েছেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই মূলত শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। এবং সেই জায়গা থেকে এটিও দেখছি যখন শরীফ ওসমান হাদিকে এই গুলিবিদ্ধ করানো হয়, তিনি কিন্তু এটি অটো রিকশায় করে যাচ্ছিলেন তার ভাইয়ের সাথে, এবং সেই চলন্ত অটোরিকশা অবস্থায় এবং বাইকে করে অর্থাৎ একটি মোটর বাইকে করে দুজন আসেন এবং সেই দুজন সন্ত্রাসী তারা শরীফ ওসমান হাদিকে সেই চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। এবং আমরা এটাও দেখেছি যে যারা তাকে গুলিবিদ্ধ করেছে সেই সন্দেহভাজন যাদেরকে বলা হচ্ছে যারা গুলি করেছে সন্দেহভাজন তারা ভারতে পালিয়ে গিয়েছে, সেটি নিয়েও আসলে নানান ধরনের আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে তার এই ইনকলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছে, তার সহযোদ্ধারা রয়েছে, তারা সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ সোচ্চার ছিলেন যে কোনো মূল্যে হোক শরীফ ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে সেই সন্ত্রাসীদের যাতে গ্রেপ্তার করা হয়। সেখানে যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের শিথিলতা ছিল তারও সমালোচনা কিন্তু শুধুমাত্র যে ইনকলাব মঞ্চের তার সহকর্মীরা বা সহযোদ্ধারা করেছেন সেটি কিন্তু নয়, আমরা প্রায় সবগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই কিন্তু এই দাবিটি বা আলোচনা তুলতে দেখেছি। এবং সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। এবং এ নিয়ে আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, অর্থাৎ যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে যেই দলগুলো বা প্ল্যাটফর্মগুলো বা মঞ্চগুলো রয়েছে, তারা সবাই যে হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই গুলিবিদ্ধর ঘটনায় তারা শঙ্কা প্রকাশ করেছেন, তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন। এবং এই জায়গা থেকে আসলে হাদি আলোচনাটি এটিও এসেছে যে আমরা গত পরশুই দেখলাম যে শহীদ মিনারে এই ইনকলাব মঞ্চের আহ্বানে সবগুলো রাজনৈতিক দল সেখানে অংশ নিয়েছে এবং বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই যে ঐক্যবদ্ধ সেই বার্তাটি সেখানে দেওয়া হয়েছে। এবং এটি বলার আসলে চেষ্টা করছি বা আমরা দেখছিলাম বাংলাদেশের হাদির প্রশ্নে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু হাদি যেহেতু মূলত এই জুলাইয়ের একজন অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন এবং যেটি বলছিলাম তিনি যে শুধুমাত্র রাজনৈতিক সচেতনতামূলক কাজ করছেন সেটাই কিন্তু নয়, তিনি কিন্তু ইনকলাব কালচারাল সেন্টার একটি উদ্বোধন করেছেন বা সেটি নিয়েও কাজ করছিলেন। অর্থাৎ এই যে সাংস্কৃতিক অঙ্গনে হাদি বলা হচ্ছিল বা এটি নিয়েও বাংলাদেশের রাজনীতিতে আলোচনা রয়েছে, সামাজিক পরিসরের আলোচনা রয়েছে যে বাংলাদেশের যে কালচারাল অর্গানগুলো অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক যে পরিসরগুলো সেগুলোর মধ্যে এক ধরনের ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। সেই আলোচনা সমালোচনার মধ্যেই কিন্তু হাদি যেই বিষয়টি করছিলেন তিনি এই যে ফ্যাসিবাদ বিরোধী এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব করার জন্য তিনি বা সেই স্বপ্ন নিয়েই তার যে কালচারাল সেন্টার সেটি তিনি করেছিলেন এবং এই লক্ষ্যে কিন্তু তিনি কাজ করে দিয়েছিলেন। এবং তার যে সন্দেহভাজন খুনি যাকে বলা হচ্ছে সেও কিন্তু এই যে হাদির প্রচারণায় অংশ নিয়েছিলেন, সেটিও পরবর্তীতে আমরা দেখেছি যে এখানের যারা বেশ কিছু গণমাধ্যম যদি বিশেষ করে বলি দ্য ডিসেন্ট একটি অনলাইন গণমাধ্যম রয়েছে, তারা এটি প্রথমে প্রকাশ্য নিয়ে আসে, পরবর্তীতে সেই সন্দেহভাজনের তথ্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। যদিও যেই বিষয়টি আলোচনায় ছিল যে তার যে সন্দেহভাজন যারা হত্যা চেষ্টা করেছে এবং হাদিকে হত্যা করেছে গুলি করে, এই মুহূর্তে যেটি বলাই যায় যেহেতু হাদি কিছুক্ষণ আগেই
মৃত্যুবরণ করেছেন, সেই জায়গা থেকে তাদের যে ভারত তারা পালিয়ে গেছেন সেটা নিয়ে যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু বলা হয়নি বা তারা সেটি নিশ্চিত করেনি। তো যেটি বলছিলাম যে হাদির এই যে যারা গুলি করে হাদিকে হত্যা করলো, তারা কিন্তু হাদির নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন এর আগে একাধিকবার। এবং যেটি বলছিলাম যে হাদি যে কালচারাল সেন্টার, ইনকলাব কালচারাল সেন্টার যেটি তিনি চালু করেছিলেন, সেখানেও কিন্তু এই যে খুনিদের একটি যাতায়াত ছিল। অর্থাৎ দীর্ঘদিন ধরেই একটি পরিকল্পিতভাবে হাদিকে খুন করার জন্য বা হত্যা করার জন্য যে একটি প্রচেষ্টা, সেটিও কিন্তু গণমাধ্যমে উঠে আসে বা আইনশৃঙ্খলা বাহিনী যে তদন্ত করছেন তারা যতটুকু এখন পর্যন্ত গণমাধ্যমকে জানিয়েছেন, সেই জায়গা থেকেও এই বিষয়টি উঠে আসে। এবং পুরো এই বিষয়টিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলা হচ্ছে। এবং এর পিছনে যেটি বলছিলাম যে হাদির যারা সহকর্মীরা রয়েছে, তার সহযোদ্ধারা রয়েছে, সবাই কিন্তু তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন বা তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, জনমত তৈরি করছিলেন। সেই জায়গা থেকেই মূলত তাকে টার্গেট করা হয় এবং তিনি টার্গেট কিলিংয়ের শিকার হন। এবং সবশেষ যখন আমরা দেখলাম যে হাদির এই মৃত্যুর ঘটনা ঘটল, এরপরের বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল তারা এটিতে শোক প্রকাশ করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে হাদির সহযোদ্ধারা তারা রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার একটি আহ্বান জানিয়েছেন বা জমায়েত করার আহ্বান জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত সবশেষ তার যে চিকিৎসক, সেই চিকিৎসক যে ঘোষণা দিয়েছেন, তিনি সিঙ্গাপুরে অবস্থান করেছেন, তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেটিও কিছুক্ষণ আগে আমি দেখছিলাম। তিনি আসলে ছোট একটি বার্তা যেটি বলেছেন যে হাদির মৃত্যু সংবাদটি তিনি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের পক্ষের শক্তিগুলোকে একত্রে থাকার, হাদি যেই লড়াইটি চালিয়ে গিয়েছেন বাংলাদেশের পক্ষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তার যে লড়াই বা সংগ্রাম, সেটি যেন জীবন্ত থাকে বা সেটিকে যেন সবাই ধারণ করে একতাবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, সেই বার্তাটি কিছুক্ষণ আগে তার যে চিকিৎসক সেটি দিয়েছিলেন। এবং হাদির যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছে সেটিতেও জানানো হয়েছে তার এই মৃত্যুর সংবাদটি। এবং তার যে সহযোদ্ধারা, সহকর্মীরা তারাও জানিয়েছেন। এবং যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম, ব্যক্তিবর্গ রয়েছে, হাদির যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে বা এই জুলাই বিপ্লবের সময় যারা সক্রিয় ভূমিকা পালন করেছে, সবাই আজকে এই যে হাদি মৃত্যুবরণ করলেন তার জন্য সবাই দোয়া চেয়েছেন, শোক প্রকাশ করেছেন। আমরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সেটি দেখতে পেয়েছি। আমরা হয়তো বা পরবর্তীতে আরও যদি জানতে পারি যে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে কবে নাগাদ, যেহেতু তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাকে কবে নাগাদ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং কিভাবে তার পরবর্তীগুলো, তার জানাজা বা তাকে কোথায় দাফন করা হবে, সেই বিষয়গুলো হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং সেটি যখন আমরা জানতে পারবো, নিশ্চয়ই আপনাদের সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। এই যে শরীফ ওসমান হাদি, আগামীকালকে তাকে, অর্থাৎ শুক্রবারে তাকে দেশে নিয়ে আসা হবে। এবং যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই আমরা যখনই জানতে পারবো যে শরীফ ওসমান হাদির দেশে ফিরে আসা, অর্থাৎ তাকে নিয়ে আসা, তার যে দাফনের যে বিষয়টি রয়েছে, তাকে কোথায় দাফন করা হবে, সেই বিষয়গুলো আমরা জানানোর সাথে সাথে আপনাদের জানার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি, শরীফ ওসমান হাদিকে আগামীকালকে আসলে দেশে নিয়ে আসা হবে। এখন যেটি বলছিলাম যে সামগ্রিকভাবে এখন দেখার বিষয়, যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং শরীফ ওসমান হাদি তিনি ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে যখন এমন একজন প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং তাকে শেষমেশ নিহত হতে হলো, সেই জায়গা থেকে এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কিংবা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে, সেখানে কী ধরনের প্রভাব পড়ে এবং যারা জুলাই বিপ্লবী যারা রয়েছে বা জুলাই যারা সক্রিয় ভূমিকা পালন করেছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে কী ধরনের, শরীফ ওসমান হাদিকে এইভাবে যে হত্যাকাণ্ডের শিকার ঘটানো হলো বা তাকে হত্যা করা হলো, তার প্রভাব তাদের মধ্যে কিভাবে পড়ে এবং বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব আগামী দিনগুলোতে কিভাবে পড়ে, সেটি আসলে এখন দেখার বিষয়। তবে যেটি সবচেয়ে শেষে বলতে চাই যে হাদির এর পরবর্তীতে যে কোনো হাদি সংক্রান্ত যে কোনো আপডেট
বা তাকে দেশে নিয়ে আসা, যেটি বলছিলাম যে যেহেতু তাকে আগামীকালকে নিয়ে আসা হবে, তাকে কোথায় দাফন করা হবে, তার জানাজার কোথায় হবে, কখন হবে, এই সময়গুলো আমরা পরবর্তীতে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।